যখন একটা লোক কাস্টডিতে থেকে এইরকম একটা কথা বলে তাহলে তাকে একেবারে ডিসকার্ড করা মানে একেবারে অবজ্ঞা করা একটু কঠিন আছে। যে তাকে সে খুন হয়ে যেতে পারে, তার মানে কি সে এমন কিছু ঘটনা, এমন কিছু কাজ এই সরকারের জানতো সেটা অবৈধ কাজ, সেটা হতে পারে। সিবিআই মনে করছে যে সঞ্জয় কোনো চক্রান্ত প্ররোচনার শিকার হতে পারে। জেলে বসে সে ওখানে বসে সাক্ষী দেবে ইলেকট্রনিক মাধ্যমে, তো সেটা তো সরকারই করিয়েছে, সেটাই বা কেন? এটাও তো বিজার, মানে এটাও তো একটা মানে ঘোরালো জিনিস মনে হচ্ছে। আমরা তাহলে কি এই দুই প্রসঙ্গ আমরা দুভাগে নিতে পারি। একটা হচ্ছে কমিক পয়েন্ট অফ ভিউ, আর একটা সিরিয়াসলি। তো আমাদের ন্যাশনাল পয়েন্ট অফ ভিউ ধরতে হবে যে এই যে এরা কারা যদি আমরা সেই জিনিসটা যে আগে আমরা না ভালো করে না বুঝি যে হু আর দে, এরা তো এরা একজন হচ্ছে তার দাদা বিনয়, সে সিবিআইয়ের আসামি এবং সে আবার সেক্রেটারি ছিল, অভিষেকের সেক্রেটারি, মানে তৃণমূলের ইউথ কংগ্রেসের সেক্রেটারি। সে একেবারে গভীরভাবে এই কেসের মধ্যে ইনভলভ ছিল। সে তখন দেখলো কি আর তো তার উপায় নাই, এখানে থাকলে তো সে ধরা খেয়ে যাবে এবং তার সারা জীবন ধরে জেল খাটতে হবে। অতএব সে কিন্তু যেভাবেই হোক সে এখান থেকে পালিয়ে গিয়ে একটা দেশে গিয়েছে যেখানে ট্যাক্স ফ্রি কান্ট্রি, এবং সেই জায়গার সিটিজেনশিপও নিয়েছে। এবং ঘটনাক্রমে সেই দেশের সঙ্গে ইন্ডিয়ার কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই। সাধারণত এই সমস্ত আইল্যান্ডে এক্সট্রাডিশন ট্রিটি থাকে না, কেন এইটা হচ্ছে সেফ হেভেন যারা হচ্ছে এই সমস্ত করে বেড়ায়। তার ভাই, অতএব তার ভাই, তাহলে কি লিঙ্কটা কিন্তু ঢুকে যাচ্ছে তৃণমূল তথা এই সরকার। তৃণমূল মানে এই সরকারেরই, মানে তৃণমূলেরই এই সরকার, আবার সরকারের তৃণমূল যেভাবেই আমরা দেখি। তাহলে সে যখন বলছে, আগে বিকাশের ব্যাপারটা বলি, সে এমন একটা বড় কথা বলছে, ডেঞ্জারাস কথা বলছে, ভয়ঙ্কর কথা বলছে যে সে যদি মুখ খোলে তাহলে গভর্নমেন্ট পড়ে যাবে। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এইটা কি আমরা কত সিরিয়াসলি নেব? গভর্নমেন্ট পড়ুক না পড়ুক, সে মুখ খুললে গভর্নমেন্ট পড়বে, এটা যদি মানে তাহলে আমরা কি করি? সে তো কোনো স্টেটমেন্ট করে নাই যে এই কারণে গভর্নমেন্ট পড়বে, তা তো সে বলে নাই। তাহলে আমাদের কি করতে হয়? আমরা স্পেকুলেটই করতে হয়, আমাদের তো তাহলে অনুমান করতে হয় যে সে কি বলতে পারে। কিন্তু সে কি বলতে পারে আর কিছু না হোক সরকারের বিরুদ্ধে চলে যাবে, এই তো কথা। এইটুকুনি আমরা সিরিয়াসলি নিতে পারি যে সে যদি কিছু বলে সেটা সরকারের ক্ষতি হবে, তা নাহলে অতখানি মানে জোর করে সে এটা কথা বলবে পাবলিকলি প্রেসের সামনে, এটা তো অসম্ভব ব্যাপার। তাহলে এই সরকারের তো কেউ কোনো স্টেটমেন্ট, অন্তত আমি কোনো কাগজে বা ইত্যাদিতে দেখিনি, কোনো প্রতিক্রিয়া সরকার দেয়নি। তো সরকার তো বলতে পারে ও ও হচ্ছে একজন আসামি, সে যা কিছু করতে পারে। তো ফলে তার এই কথাটা আমরা দুই ভাগে নিতে পারি। একটা হচ্ছে যে উই ক্যান ডিসকার্ড ইট, কিন্তু ডিসকার্ড করা মুশকিল আছে। যখন একটা লোক কাস্টডিতে থেকে এইরকম একটা কথা বলে তাহলে তাকে একেবারে ডিসকার্ড করা মানে একেবারে অবজ্ঞা করা একটু কঠিন আছে। এইবার আসলো, অতএব এই যে খুন করার ব্যাপারটা, যে তাকে
সে খুন হয়ে যেতে পারে, তার মানে কি সে এমন কিছু ঘটনা, এমন কিছু কাজ এই সরকারের জানতো সেটা অবৈধ কাজ, সেটা হতে পারে, তাহলে সেটা তো খুব সিরিয়াস ব্যাপার। তো সেই দিক থেকে আমার মনে হয় যে তারও যদি বুকের পাটা থাকে তাহলে তার বলা উচিত ছিল। আর সরকারের তরফ থেকেও আমরা যারা যারা নাগরিক, আমাদের তো যদি এই সরকার, আফটার অল সরকার মানে সবার সরকার, সরকার তো কোনো বিশেষ সেই পার্টি সরকারের হতে পারে, কিন্তু যারা সরকার যারা মন্ত্রী হয়, যারা মুখ্যমন্ত্রী হয়, তারা তো সেই মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। তো তাহলে আমাদের তো খারাপ লাগবে যে যে গভর্নমেন্ট আমাদেরকে রুল করছে, যে প্রশাসন যার হাতে, তার সম্বন্ধে যদি এরকম কথা বলা হয় সরকারের কথায়, তাহলে তো আমাদের তো খারাপ লাগার কথা, ভালো লাগার কথা নয়। সেই জন্য সরকারের তরফ থেকে আমার মনে হয়, আমার যেটুকু বুদ্ধিতে আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট করা উচিত ছিল। এবং আরেকদিকে যে সঞ্জয় রায় কথাটা বলছে যে তাকে নাকি বিনীত গোয়েল ফাঁসিয়েছে, এই কথাটা যে সঞ্জয় রায় বলছে, সেখানেও তো সেই একই ব্যাপার, মানে সরকারেরকেই তো কাঠগড়ায় তুলে দিচ্ছে। আচ্ছা, এই সঞ্জয়ের ব্যাপারটা কিন্তু এইখানে আরও স্পেসিফিক ব্যাপার আছে। এইবার আমি বলি, 7/10/2024 সেই দিনে চার্জশিট ফাইল হয়, সিবিআই চার্জশিট ফাইল করে এই সঞ্জয়ের বিরুদ্ধে, এবং শিয়ালদা কোর্টে সিবিআইয়ের যে উকিল সে কি বলছে, সঞ্জয় কোনো ষড়যন্ত্র প্ররোচনার শিকার হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় রয়েছে বলে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছেন। এই কথাটা আর এই সঞ্জয় যা বলছে তার সঙ্গে তো অনেক মিল হয়ে যাচ্ছে, যে সিবিআই মনে করছে যে সঞ্জয় কোনো চক্রান্ত প্ররোচনার শিকার হতে পারে, তার মানে সে হয়তো এই অপরাধ করেই নি, তাহলে এই কথা কেন বলবে? এটা মনে করতে হবে যে শিয়ালদা কোর্ট কিন্তু সেই কোর্টেই এখন বিচার হচ্ছে। তো যেদিন চার্জশিট সাবমিট হয় সেই দিনই হচ্ছে সিবিআই দাবি করছে যে সঞ্জয়ের বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা, কোনো প্ররোচনা হয়েছে, সে কোনো শিকার হয়েছিল কিনা। এটা তো বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি এটাকে কিন্তু আপনি সাধারণভাবে নেওয়া, লঘুভাবে নেওয়া যায় না, কারণ সিবিআই নিজে বলছে। তাহলে সিবিআই যে কথা বলছে আর সঞ্জয় বলছে যে আমাকে বিনীত গোয়েলটা পরের দিন বলেছে, তো তাহলে সে কিন্তু প্রথম দিন বলে নাই কিছু, পরের দিন বলেছে। বিনীত গোয়েলের কিন্তু প্রথম দিন না, সেটা যেদিন চার্জ ফ্রেম হয়েছে সেদিন বলছে কি সরকার আমার বিরুদ্ধে করেছে, চক্রান্ত করছে এই সমস্ত নাম দেয় নেই। দ্বিতীয় দিনে যেদিন চার্জ ফ্রেম হয় সেই দিন সে বলেছে যে এই হচ্ছে বিনীত গোয়েলই আমাকে ফাঁসিয়েছে। অতএব এই বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে কথাটা কিন্তু তারা একসময় তাদের মাথার উপরে উঠেছিল। এই সঞ্জয়, সে তো একজন সাধারণ কর্মচারী, সে তো পুলিশ না, সিভিক ভলান্টিয়ার তো পুলিশ নয়, কিন্তু সে পুলিশ ইয়েতে যেখানে থাকে সেইখানে থাকে। ক্যালকাটা পুলিশের মোটর সাইকেল নিয়ে সে চড়ে বেড়ায়, এবং সেই ক্যালকাটা পুলিশের কোনো কনস্টেবল হোক যা হোক, তার যদি কোনো চিকিৎসা হয় সেই যে নিয়ে যায় আরজিকর হাসপাতালে, এবং আরজিকর হাসপাতালে সব জায়গায় তার যাওয়া আসা সব কিছু আছে, এবং তার এমনই তার উপরে উঠেছে সেই জন্য মনে হয় একজন সিনিয়র অফিসার। অতএব এই জায়গায় থেকে তার তো সবাইকে সে চেনে, সবার সঙ্গে তার যোগাযোগ। অতএব সেই যখন চার্জ ফ্রেম হয় সেই দিন যখন এই কথা বলল,
এটাকেও কিন্তু আমরা লাইটলি মানে লঘুভাবে নিতে পারি না। সেখানেও কোনো স্টেটমেন্ট নাই গভর্নমেন্টের, পিকুলিয়ার, সেখানেও কিন্তু কোনো স্টেটমেন্ট নাই গভর্নমেন্টের তরফ থেকে। স্যার আরও একটা যেটা মানে আপনি বললেন যে এইখানে স্টেটমেন্ট নেই গভর্নমেন্টের, এবং আর একটা যেটা এইখানেই বিষয় আসছে যে আমরা যখন দেখেছি যে সঞ্জয় রায় এই জাতীয় কথা বলছে, এর পরের দিন থেকেই যখন সাংবাদিকরা প্রশ্ন করতে, যে সাংবাদিকদের ঘেঁষতে দেওয়া হচ্ছে না, তার উপরে হর্ন বাজিয়ে তারপর পুলিশের গাড়িতে মানে ধাক্কা মেরে আওয়াজ করে পুলিশ কর্মীরাই যেন ওর আওয়াজটাকে কমিয়ে দিতে চাইছে, ওর আওয়াজটা বেরোতে দিতে চাইছে না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানে গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকমভাবে এই বিষয়টাকে ডিফেন্ড করবার চেষ্টাও দেখছি না, যে বিনীত গোয়েলের বিরুদ্ধেই এত বড় কথা বললো, যেখানে বিনীত গোয়েল তিনিও যে কোনো রকমভাবে একটা প্রেস কনফারেন্স ডেকে কোনো কথা ডিফেন্ড করবেন এমনটাও কিন্তু দেখতে পাচ্ছি না। মানে তার মানে কি কিছু সত্যতা আছে যেটাকে সরকার লুকোতে চাইছে? মানে মৌন মৌন থাকলে তো বলা হয়, যদি কেউ কিছু সম্বন্ধে বলা হয়, যদি সে চুপ করে থাকে তাহলে সম্মতি, তারও সম্মতি। তাহলে এই যে দুজনের বেলায় গভর্নমেন্ট অ্যাবসলিউটলি সাইলেন্ট, ওই যে ইয়ে মানে এই যে সঞ্জয়ের যখন সে যাচ্ছে গাড়িতে, তারপরে গাড়ি পিটিয়ে, মানে এটা তো একটা কমিক্স, মানে হাস্যস্কর ব্যাপার। কিন্তু আমাদের তো কুণালের কথা মনে পড়ে, কুণালের এই ব্যাপারটাও সেই একই রকম হয়েছিল, এবং কুণাল বলে যাচ্ছিল যে আমি কিছু করি না, এই সব কিছু করেছে মমতা ব্যানার্জি, যদি কে বেনিফিট হয়ে থাকে, বেনিফিশিয়ারি হয় থাকে, সেই হচ্ছে মমতা ব্যানার্জি, তাকে গ্রেফতার করা দরকার। তো এই সমস্ত যখন সে বলছে, তখন সে পুলিশ হাত চাপড়ে সেইখানে করছে। অতএব এই ইতিহাসটা তো ক্যালকাটা পুলিশের আগের থেকেই আছে। তো এই কথা তো মানতে হবে যে কুণালকে কিন্তু অ্যারেস্ট করেছিল এই ক্যালকাটা না, এই আমাদের সল্টলেকের, এখন সে ডিজি আছে, এই অ্যারেস্ট করিয়েছিল। এবং কুণাল কিন্তু ওইখান থেকে সরে নাই, যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই কথার থেকে কুণাল কিন্তু সরে নাই। আমার যতদূর যা, আমি তো দেখি নাই কুণাল এই কথা বলেছে যে আমি আগে যা বলেছি ওগুলো সব ভুল বলেছি, মিথ্যা কথা বলেছি, এই কথা কিন্তু কুণাল বলে নাই। এবং যখন এবারে ডিজি হয় রাজীব কুমার, তখন কিন্তু বলেছে যে ও কিন্তু খুব অন্যায় কাজ করেছে আমার বিরুদ্ধে, সে এখন যাই হোক সে। দেয়ারফোর এটা খুব হাস্যস্কর ব্যাপার। আর পুলিশ যদি এটা করে না, মানুষের কাছে পুলিশের এমনি তো মানে পুলিশ এমন কিছু কাজ করতে হয় যেখানে খুব মধুর না, পুলিশের একটু সবসময় মানে ইমেজ খারাপের মধ্যেই থাকে। ভালো কাজটা করলেও বেশি ভালো লোকে বেশি ভালো বলে না, কেউ ভালো বলে, কিন্তু অনেক কাজই করতে হয় তাদের, সেটা খুব মধুর হয় না। এই ক্ষেত্রেও তো সেই ব্যাপার, এই ক্ষেত্রে এমনই অবস্থা হয়েছে যে এতে তাদের আরও ইমেজ, আরও এমনিতে ওই কেসটা নিয়েই তারা খুবই যেরকম সুপ্রিম কোর্টই বলেছে, সুপ্রিম কোর্টে বাদিওয়ালা জাজ তিনি তো বলেছেন যে আমার 30 বছরের অভিজ্ঞতায় এইরকম তদন্ত, মানে এইরকম জঘন্য তদন্ত, জঘন্য কথাটা উনি ব্যবহার করেননি, কিন্তু এইরকম তদন্ত আমি কখনো দেখিনি। অতএব এইটা তো ঠিক নয়। নেক্সট, আচ্ছা, এই যে মানে আমরা একটু বিকাশের মামলাতে আসি, যে বিকাশের যে গ্রেফতারি হলো, সেই গ্রেফতারিটা হলো তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে, এবং কি মামলায় না, পক্সো মামলা, যেটা নাকি শিশু নির্যাতনের আওতায় আসে, শিশু নির্যাতন করলে পক্সো মামলা দেওয়া হয়। এখানে কিছু অন্য অঙ্ক দেখা যাচ্ছে নাকি? না, এ স্টোরিও কিন্তু এ তো সেরাজেটের মতো হচ্ছে, মানে এ স্টোরি কিন্তু বিলিভেবল না। আমার এটা তো মনে হচ্ছে যে আরব্য রজনীকে ফেল করে যাচ্ছে। আরব্য রজনীতে কি হচ্ছে, কি ছিল যে প্রত্যেক দিনই সে মহিলা একটা করে তাকে নতুন করে গপ্প বলতে হতো, তাকে বানাতে হতো আর কি। কিন্তু অ্যাকচুয়ালি ওইটা বলা হয় ওটা ফোকটেল, ওই ওখানকারও ফোকটেল হতে পারে। এবং এও বলা হয় যে ওই আরব্য রজনী আমাদের এই এশিয়া থেকে এবং আমাদের দেশ থেকে ওই ফোকটেল ওখানে গিয়েছে। বাট যাই হোক তাই হোক,
এটা খুবই মুখরোচক, সারা পৃথিবীর লোক আরব্য রজনীর কাহিনী শোনে, এই আরব্য রজনীকেও ফেল করে দেবে। বিকাশ মিশ্রর আইনজীবী তিনি বলছেন যে কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিনয় মিশ্রকে পুলিশ ধরতে পারলো না, এটা পুলিশেরই অপদার্থতা, সে যেখানেই পালিয়ে গিয়ে থাকুক না কেন তাকে ধরতে পারেনি পুলিশ, আর তার ভাইকে তার জায়গাতে অন্য মামলায় অকারণে গ্রেফতার করা হচ্ছে। কি বলবো? না, এখানে আর একটা কথা হচ্ছে যে ও বিনয় যে চলে গিয়েছে তার জন্য তো যদি কাউকে দায়ী করতে হয় সেটা তো সিবিআইকে দায়ী করতে হবে, আবার এই স্টেট পুলিশকেও দায়ী করতে হবে যে তাকে, কেননা তখন এই এই প্রশ্ন উঠেছিল যে বিনয়কে পালিয়ে দেওয়ার জন্য কে তাকে সাহায্য করবে। এখানে হচ্ছে তৃণমূলের সে হচ্ছে সেক্রেটারি, তাহলে সেই সেক্রেটারির তার যে প্রেসিডেন্ট তার সঙ্গে তার কোনো যোগাযোগ, মানে অভিষেকের সাথে তার সাথে যোগাযোগ থাকা খুবই স্বাভাবিক, এবং একজন পুলিশ অফিসার সেও এর সঙ্গে কথা উঠেছিল এক সময়। তো ওইগুলো যদি আমরা একটু মনে করি তাহলে কি দাঁড়াচ্ছে যে বিনয় খুবই গুরুত্বপূর্ণ তৃণমূল ইজ কনসার্নড। অতএব তাকে, সে এমন একটা দেশে গিয়েছে, আমি আগেই বলেছি সেই দেশের সাথে ভারতবর্ষের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নাই। এক্সট্রাডিশন ট্রিটি মানে হচ্ছে ওই দুই দেশের মধ্যে একটা ইয়ে করতে হয়, মানে দুই দেশ মিলে একটা কাগজ সাইন করতে হয়, তাকে ইংরেজিতে বলা হয় এক্সট্রাডিশন ট্রিটি। ওকে, কিন্তু সেটা ওই দেশের সাথে নেই, এবং এইগুলো হচ্ছে সমস্ত ছোট ছোট দ্বীপের, তারা কিছু টাকা পয়সা পেলে ওরা সিটিজেনশিপ দিয়ে দেয় এবং তাদের ওখান থেকে আনা মুশকিল। তাহলে একটা তো যেহেতু সে এখনও পালিয়ে আছে, সেই পালানের তো দায়িত্ব তো নিতে হবে এই তৃণমূলকে, যে তোমাদের যদি তৃণমূলের সে সেক্রেটারি ছিল, সে যদি ইয়ে হয় নিরপরাধ হয়, সে যদি কিছু না করে থাকে, তাহলে তার বিদেশে পালিয়ে তাহলে কোনো অর্থ হয় না, হয় কি? এবং অতএব এখানেও সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। একটু অভয়াকাণ্ডের প্রসঙ্গে আসি, যে অভয়াকাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে নিরাপত্তাজনিত কারণে তাকে আর আদালতে আনা হবে না, এমনটাই ঠিক করা হয়েছে, যে তাকে মানে ভার্চুয়ালি দেখে তার সঙ্গে বিচার প্রক্রিয়াটা ভার্চুয়ালি হবে, এবং সোমবার থেকে এই বিচার প্রক্রিয়া শুরু হবে। ভার্চুয়ালি তিনি এই বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং সংশোধনাগারেরই একটা ঘরের মধ্যে বসে ভার্চুয়ালি তিনি এই বিচারে অংশ নেবেন, কিন্তু তাকে নিরাপত্তার কারণে শিয়ালদা কোর্টে আনা হবে না। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? না, নিরাপত্তা তার যে, তাহলে এইটা সরকার তাহলে মেনে নিচ্ছে যে তার নিরাপত্তার দরকার, তা সে খুন হতে পারে, তাহলে সরকারই তো মনে করছে। অতএব সে নিজেই সঞ্জয় নিজেই বলছে কি যে আমার উপরে এই যা কিছু করা এই বিনীত গোয়েল করিয়েছে, এই সমস্ত মানে সরকার করিয়েছে। এখন এই যে জেল কিন্তু সরকারের জেল, অতএব জেল এবং এই নিরাপত্তা দেবে কি না দেবে তার কিন্তু সিদ্ধান্ত সিবিআইর হাতে নেই, সেটা সম্পূর্ণভাবে ক্যালকাটা পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে। অতএব এই যে তাকে জেল থেকে জেলে বসে সে ওখানে বসে সাক্ষী দেবে ইলেকট্রনিক মাধ্যমে, তো সেটা তো সরকারই করিয়েছে, সেটাই বা কেন? এটাও তো বিজার, মানে এটাও তো একটা আর একটা মানে ঘোরালো জিনিস মনে হচ্ছে। এবং সেখানেও অনেকে মনে করেন যে এটা সরকারই করলো, এর সাথে ও নিজে কোনো কথা বলে নাই যে আমাকে ওখানে বসে ইয়েতে মানে কোর্টে আমি আসবো না, এই কথা তো সে বলে নাই, আমরা জানি না।